নিউজ টুডেতে আপনাদেরকে স্বাগত। আমি রিক। দেখে নিচ্ছি এই মুহূর্তের বিশেষ কিছু খবর। তিলোত্তমা কাণ্ডের মামলা কলকাতা হাইকোর্টে ফিরতেই ফের যেন গতি পেল তদন্ত। ঘটনার দিন ডিউটিতে কোন কোন নার্স উপস্থিত ছিলেন তাদের ডাকা হলো সিজিওতে। তিলোত্তমা কাণ্ডের মামলা কলকাতা হাইকোর্টে ফিরতেই যেন গতি পেল তদন্ত। বুধবার তিলোত্তমা মৃত্যু শংসাপত্র পেয়েছেন তার বাবা মা। আর এবার ঘটনার দিন ডিউটিতে কোন কোন নার্স উপস্থিত ছিলেন তাদেরও ডাকা হলো সিজিওতে। হাজিরা দিতে নির্দেশ দিয়েছে সিবিআই। জানা যাচ্ছে 7 জনকে ডেকে পাঠানো হয়েছে। সিবিআই তদন্তে অসন্তোষ জানিয়ে হাইকোর্টে মামলা করেছিলেন তিলোত্তমার বাবা মা। তাদের আবেদন ছিল আরও তদন্তের প্রয়োজন। কলকাতা হাইকোর্টে সেই মর্মে আবেদন জানান তারা। তবে মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন থাকায় তা শুনতে চায়নি হাইকোর্ট। এরপর সুপ্রিম কোর্টে আবেদন জানান তিলোত্তমার বাবা মা। সুপ্রিম কোর্ট তাতেই মান্যতা দিয়েছে। আর হাইকোর্টে সেই মামলা আসতেই দেখা যাচ্ছে ফের গতি পেল তদন্ত। সোমবার মামলা ফিরতেই বুধবার সন্ধ্যেই স্বাস্থ্য সচিব নিজে পৌঁছে যান তিলোত্তমার বাবা মার বাড়িতে। দীর্ঘ 7 মাস ধরে আটকে থাকা তিলোত্তমার মৃত্যুর শংসাপত্র তুলে দেন তাদের হাতে। এরপর বৃহস্পতিবার দেখা গেল সিবিআই দপ্তরে তলব করা হয়েছে কর্তব্যরত নার্সদের। প্রথম দিন থেকেই দেখা যাচ্ছিল তিলোত্তমার বাবা মা অভিযোগ করছিলেন তারা সিবিআই তদন্তে অসন্তুষ্ট। ঘটনার দিন উপস্থিত থাকা অনেককেই জিজ্ঞাসাবাদ করা হয়নি, তাদের আইনের আওতায় আনা হয়নি। এমনকি সেদিন কর্তব্যরত নার্স সিস্টারদের কেন জিজ্ঞাসাবাদ করা হয়নি সেই প্রশ্নও তুলেছিলেন। এরপরই দেখা গেল তদন্তকারী অফিসার সীমা পাহুজা তলব করেছেন ওই সকল নার্সদের। বৃহস্পতিবার থেকেই হাজিরা দেবেন তারা। হাই নিউজ নেটওয়ার্ক। 2 সপ্তাহের মধ্যেই হলফনামা দিন। পার্থের জামিন আবেদনের জেরে সুপ্রিম কোর্টের নির্দেশ সিবিআইকে। নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আবেদন সংক্রান্ত মামলায় সিবিআইয়ের কাছে হলফনামা চাইল সুপ্রিম কোর্ট। কেন্দ্রীয় সংস্থাকে 2 সপ্তাহের মধ্যে হলফনামা দিতে বৃহস্পতিবার নির্দেশ দিয়েছে বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি এন.কে. সিংহের বেঞ্চ। গত নভেম্বর কলকাতা হাইকোর্টের 3য় বেঞ্চের বিচারপতি তপব্রত চক্রবর্তী সিবিআই মামলায় জামিনের আবেদন খারিজ করার পরে শীর্ষ আদালতের কাছে জামিন চেয়ে আবেদন করেছিলেন পার্থ। তারই প্রেক্ষিতে এই নির্দেশ। প্রসঙ্গত 2022 সালের 23 জুলাই নিয়োগ দুর্নীতি মামলায় পার্থকে গ্রেপ্তার করেছিল ইডি। তার আগে তার নাকতলার বাড়িতে চলেছিল দীর্ঘ তল্লাশি এবং জিজ্ঞাসাবাদ পর্ব। একই সময় পার্থের ঘনিষ্ঠ বলে পরিচিত অর্পিতা মুখোপাধ্যায় টালিগঞ্জ এবং বেলঘরিয়ার ফ্ল্যাটেও হানা দিয়েছিল ইডি। তল্লাশিতে টালিগঞ্জের ডায়মন্ড সিটি আবাসনে অর্পিতার ফ্ল্যাট থেকে নগদ 21,90,00,000 টাকা উদ্ধার হয় প্রচুর বিদেশি মুদ্রা এবং সোনার গয়নাও। পরে অর্পিতার আরও একটি ফ্ল্যাট থেকে বিপুল নগদ উদ্ধার হয়। মোট উদ্ধার হওয়া টাকার পরিমাণ ছিল 49,80,00,000। বর্তমানে প্রেসিডেন্সি জেলে বন্দী রয়েছেন পার্থ। ইডির পর নিয়োগ দুর্নীতি মামলায় তার বিরুদ্ধে সিবিআইও অভিযোগ আনে। 2 মামলাই এখন বিচারাধীন। ইতিমধ্যে একাধিকবার জামিনের আবেদন করেছেন পার্থ, কিন্তু তা মঞ্জুর হয়নি। এর আগে সিবিআই এর মামলায় জামিন চেয়ে গত নভেম্বর কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন পার্থ। সেই জামিনের বিরোধিতা করেছিল সিবিআই। পার্থের জামিনের আবেদন খারিজ করে 3য় বেঞ্চের বিচারপতি চক্রবর্তী তার পর্যবেক্ষণে বলেছিলেন, আইন অনুযায়ী জামিন নিয়ম আর জেল ব্যতিক্রম। তবুও বলতে হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ অভিযোগ। অযোগ্যরা শিক্ষক হয়ে স্কুলে গেলে শিক্ষা ব্যবস্থার সামগ্রিক অবনতি হয়। একই সঙ্গে বিচারপতি চক্রবর্তীর মন্তব্য ছিল, সততার সঙ্গে পরীক্ষা দিয়ে যারা চাকরি পেয়েছেন তাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। প্রতিশ্রুতি রাখলেন মুখ্যমন্ত্রী। সন্দেশখালী গ্রামীণ হাসপাতালের উন্নয়নে এলো 8 কোটি টাকা। মাস তিনেকের মধ্যেই প্রতিশ্রুতি পালন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সন্দেশখালীর মতো প্রত্যন্ত এলাকার গ্রামীণ হাসপাতালে উন্নয়নে বিপুল অর্থ বরাদ্দ করা হলো রাজ্য সরকারের তরফে। 8 কোটি টাকার অনুমোদন করে সন্দেশখালীর বিধায়ককে চিঠি পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গ্রামীণ হাসপাতালের উন্নয়নে এই টাকা খরচ করা হবে। শয্যা সংখ্যা 30 থেকে বাড়িয়ে 60টি করা হবে। এসব কাজ হলে তবেই সন্দেশখালীর মানুষজনের কাছে আরও সহজে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়া যাবে বলে আত্মবিশ্বাসী রাজ্য সরকার। গত ডিসেম্বরে সন্দেশখালীতে গিয়ে সেখানকার একাধিক ক্ষেত্রে উন্নয়নের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার মধ্যে উল্লেখযোগ্য গ্রামীণ হাসপাতালের পরিকাঠামো উন্নতিকরণ। প্রত্যন্ত এলাকায় মাত্র 30টি বেড রয়েছে হাসপাতালে। চিকিৎসা পরিষেবা মিললেও তা যে অপ্রতুল স্পষ্ট বুঝতে পেরেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কারণেই তিনি উন্নয়নের কথা ঘোষণা করেন। 8 কোটি টাকা বরাদ্দও করা হয়। 3 মাসের মধ্যেই সেই প্রতিশ্রুতি রাখলেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার হাসপাতালের উন্নয়নে অর্থ দপ্তর এই টাকা অনুমোদন করেছে জানিয়ে মুখ্যমন্ত্রী চিঠি পাঠালেন স্থানীয় বিধায়ক সুকুমার মাহাতোকে। বিধায়ক জানিয়েছেন চিঠি পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী। তাতে হাসপাতাল উন্নয়ন করার কথা লেখা আছে। টাকা বরাদ্দ হয়েছে। এবার ঘোষণা মতো 30 শয্যা বাড়িয়ে 60 শয্যা হবে। দ্রুত কাজ শুরু হবে। তাতে এখানকার মানুষজন আরও ভালো চিকিৎসা পরিষেবা পাবে।
হাসপাতালের সন্দেশখালীর বিএমওএইচ কৌশিক মণ্ডল জানান, আমরা আজ খুব খুশি। মুখ্যমন্ত্রীকে অজস্র ধন্যবাদ। তিনি ডিসেম্বরে এখানে এসে দেখে গিয়েছিলেন হাসপাতাল, উন্নয়নের জন্য অর্থ বরাদ্দের কথা বলেছিলেন। এবার তা বাস্তবায়িত হতে চলেছে। অনেক চিকিৎসক নিয়োগ করা হয়েছে, তাতে আরও ভালোভাবে চিকিৎসা পরিষেবা দিতে পারব। মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি রক্ষা করায় খুশি সাধারণ মানুষও। হিঙ্গলগঞ্জ, সন্দেশখালী সহ সুন্দরবনের প্রত্যন্ত এলাকার মানুষও উপকৃত হবে। হাই নিউজ নেটওয়ার্ক। প্রত্যাবর্তনের ম্যাচে গোল করলেন সুনীল ছেত্রী। তিনি দেখিয়ে দিলেন এখনো ফুটবল বাকি তার মধ্যে। প্রীতি ম্যাচে মলদ্বীপকে 3-0 গোলে হারালো ভারত। প্রথম জয় কোচ মানলোর। ফিরলেন সুনীল ছেত্রী, জয়ে ফিরল ভারতও। বুধবার ফ্রেন্ডলি ম্যাচে মালদ্বীপকে 3-0 গোলে হারালো ভারত। এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের আগে প্রস্তুতি ঝালিয়ে নিতে বুধবারের ম্যাচ খেলতে নেমেছিল লিস্টন কোলাসোরা। সেই ম্যাচে জয় পেল ভারত। ব্লু টাইগার্সের কোচ হিসেবে প্রথমবার জয়ের স্বাদ পেলেন মানালো মার্কুয়েজো। এশিয়া কাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে নামার আগে বুধবার মালদ্বীপের ম্যাচে একাধিক পরীক্ষা নিরীক্ষা করবেন কোচ মানালো। এই ম্যাচে দলের সব ফুটবলারকেই ঘুরিয়ে ফিরিয়ে দেখে নিতে চান তিনি, এমনটাই জানা গিয়েছিল। জল্পনা ছিল পুরো ম্যাচে হয়তো খেলবেন না সুনীল, কিন্তু 83 মিনিট পর্যন্ত মাঠে থাকলেন তিনিও। যতটা সময় মাঠে ছিলেন, ছিনিমিনি খেললেন মালদ্বীপের রক্ষণ নিয়ে। দুরন্ত হেড গোল করে ভারতীয় ফুটবল প্রেমীদের মন ভরিয়ে দিলেন। জাতীয় দলের জার্সিতে এতদিন 95তম গোলটি করলেন সুনীল। ম্যাচের শুরু থেকেই দুরন্ত ছন্দে ছিল ভারত, তবে প্রচুর সুযোগ এলেও গোল আসছিল না ব্লু টাইগার্সের শিবিরে। 34 মিনিটে গিয়ে গোল খরা কাটে রাহুল ভেকের শটে। ব্র্যান্ডনের শট থেকে অনবদ্য গোল করেন ভারতীয় দলের ডিফেন্ডার। এক গোলে এগিয়ে থেকে প্রথমার্ধে শেষ করে ভারত। বিরতির পরও আক্রমণ মেজাজেই খেলা চালিয়ে যায় মার্কুজের ছাত্ররা। ফলস্বরূপ 66 মিনিটে লিস্টনের গোল। মহেশের পাস থেকে হেড মেরে গোলে বল জড়িয়ে দেন তিনি। 76 মিনিটে বক্সের দিকে বল ভাসিয়ে দেন মহেশ, কিন্তু নাগাল পাননি ফারুক। ফিরতি বল সুনীলের দিকে বাড়ান লিস্টন। দুরন্ত হেডে সোজা গোলে বল জড়িয়ে দেন অবসর ভেঙে ফেরা কিংবদন্তি। সব মিলিয়ে এশিয়া কাপের যোগ্যতা অর্জন পর্বের আগে স্বস্তি ভারতীয় শিবিরে। 489 দিন পরে অবশেষে জয় ফিরল ব্লু টাইগার্স। হাই নিউজ নেটওয়ার্ক। দীর্ঘদিন মোহনবাগানে দুরন্ত পারফর্ম করেছেন বিশাল। ব্লু টাইগার্সের জার্সিতে মাঠে নামলেন সবুজ মেরুন ভক্তদের প্রিয় বিশাল কাইত। দীর্ঘদিন দুরন্ত পারফর্ম করেছেন বিশাল কাইত। তার দাস্তানার ওপর চোখ বুজে ভরসা রাখেন মোহনবাগানের সমর্থকরা। কিন্তু দেশের সমস্ত টুর্নামেন্টে দাপিয়ে পারফর্ম করলেও জাতীয় দলের জার্সিতে অধরা ছিল। অবশেষে 7 বছরের অপেক্ষার অবসান। ব্লু টাইগার্সের জার্সিতে মাঠে নামলেন সবুজ মেরুন ভক্তদের প্রিয় বিশাল কাইত। অবসর ভেঙে মাঠে ফিরে সুনীল ছেত্রীর নেতৃত্বে কামব্যাক করলেন তিনি। 2018 সালে শেষবার জাতীয় দলে খেলেছিলেন বিশাল। সেবার সাফ কাপের 4টি ম্যাচেই তিনি খেলেছিলেন ভারতীয় গোলকিপার হিসেবে। ফাইনালে মালদ্বীপের সঙ্গে ব্লু টাইগার্সের খেলা ছিল। খেতাবি লড়াইয়ে ভারতকে 2-1 গোলে হারিয়ে দেয় মালদ্বীপ। ওই ম্যাচের পর আর জাতীয় দলে সুযোগ মেলেনি বিশালের, কিন্তু 2018 সালের পর একের পর এক মরশুমে দুর্দান্ত পারফর্ম করেছেন তিনি। সবুজ মেরুন জনতার নয়নমণি হয়ে উঠেছেন তিনি। যদিও জাতীয় দলে ডাক না পাওয়ায় তিনি প্রকাশ্যে কখনো কিছু বলেননি। তার মত ছিল, আমার কাজ প্রতিটা ম্যাচে উন্নতি করা, জাতীয় দলের বিষয় ছিল না। প্রতি মুহূর্তে নিজেকে উন্নত করি, জাতীয় দল হোক বা ক্লাব দল। তাকে একাধিকবার দেশের সেরা গোলকিপারের তকমা দিয়েছে ফুটবলার প্রেমীরা, কিন্তু জাতীয় দলের দরজা খোলেনি। অবশেষে 7 বছর পর বুধবার ফের জাতীয় দলের জার্সি গায়ে নামলেন বিশাল। যে মালদ্বীপের বিরুদ্ধে শেষবার আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন তারকা গোলকিপার, সেই মালদ্বীপের বিরুদ্ধেই কামব্যাক হলো বিশালের। হাই নিউজ নেটওয়ার্ক। রামনবমীতে ইডেনে কলকাতা লখনৌ ম্যাচ অনিশ্চিত। চিঠি দিয়ে সূচি বদলের অনুরোধ পুলিশের। কলকাতায় আইপিএলের একটি ম্যাচ ঘিরে তৈরি হলো জটিলতা। আগামী 6 এপ্রিল ইডেন গার্ডেন্সে মুখোমুখি হওয়ার কথা ছিল কলকাতা নাইট রাইডার্স এবং লখনৌ সুপার জায়ান্টসের। সিএবিকে চিঠি দিয়ে সেই ম্যাচের দিন পরিবর্তনের অনুরোধ করা হয়েছে কলকাতা পুলিশের পক্ষ থেকে। 6 এপ্রিল রামনবমী। শহরে নানা জায়গায় রয়েছে বেশ কিছু অরাজনৈতিক এবং রাজনৈতিক অনুষ্ঠান। রামনবমীর নিরাপত্তার জন্য পুলিশ কর্মীদের একটা বড় অংশ ব্যস্ত থাকবেন। কলকাতা পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিক বলেছেন, রামনবমীর দিন ইডেনে পর্যাপ্ত পুলিশি ব্যবস্থা করা কঠিন, তাই ওই ম্যাচের অনুমতি দেওয়া সম্ভব নয়। সিএবিকে চিঠি দিয়ে ম্যাচের দিন পরিবর্তন করতে বলা হয়েছে।
বিষয়টি নিয়ে মঙ্গলবার সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেছেন কলকাতা পুলিশের আধিকারিকেরা। কলকাতা পুলিশের বক্তব্য প্রসঙ্গে সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় বলেছেন, পুলিশ পরিষ্কার জানিয়েছে 6 এপ্রিল ম্যাচে নিরাপত্তা দেওয়া সম্ভব নয়। পুলিশি ব্যবস্থা পর্যাপ্ত না থাকলে 65,000 দর্শক নিয়ে ম্যাচ আয়োজন অসম্ভব। আমরা বিষয়টি ভারতীয় ক্রিকেট বোর্ডকে জানিয়েছি, তারাই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। উল্লেখ্য, গত বছরও রামনবমীর দিন আইপিএলে ম্যাচ ছিল কলকাতায়। পুলিশের আপত্তিতে সেই ম্যাচের দিনও পরিবর্তন করা হয়েছিল। হাই নিউজ নেটওয়ার্ক। কেন শাহরুখই সেরা দল মালিক? রবিবার ইডেনে নামার আগেই জানালেন কেকেআরের নারায়ণ। 2012 থেকে কেকেআরে রয়েছেন তিনি। দলের হয়ে 13তম আইপিএল খেলতে নামবেন দুদিন পরেই। তার আগেই কেকেআর মালিক শাহরুখ খানের ভূয়সী প্রশংসা করলেন সুনীল নারায়ণ। সাফ জানালেন, শাহরুখের মতন দল মালিক খুঁজে পাওয়া কঠিন। একই সঙ্গে তিনি প্রশংসা করছেন সতীর্থ বরুণ চক্রবর্তী। গত বছর আইপিএল ট্রফি জিতেছিল কেকেআর। বেশিরভাগ ম্যাচ স্টেডিয়ামে হাজির থেকেই দলকে তাতিয়েছিলেন শাহরুখ। সে কথা উল্লেখ করে নারায়ণ বলেছেন, প্রথমত যেভাবে উনি সবার সঙ্গে কথা বলেন তাতে মনে হয় উনি মাটির মানুষ। দ্বিতীয়ত দলের সবাইকে ভালোবাসেন, ওর থেকে ভালো মালিক আর হয় না। তৃতীয়, নিজের মতন ক্রিকেট খেলার সব রকম স্বাধীনতা দেন উনি। চতুর্থত, জিতি বা হারি ড্র করি শাহরুখের প্রতিক্রিয়া একই রকম দেখি। গত কয়েকটি আইপিএলে ভালো খেলে দলে নিজের জায়গা পাকা করেছেন বরুণ। গতবার ট্রফি জিততে সাহায্য করায় আবার জায়গা পেয়েছেন ভারতীয় দলে। সেখানেও তার বোলিং প্রশংসিত হয়েছে। সেই জুটি নিয়ে নারায়ণ বলেছেন, আমাদের জুটি জমে গিয়েছে। গত কয়েক বছরে আমরা সেটা প্রমাণ করেছি। একসঙ্গে আমরা খুব ভালো বল করি। ওর সঙ্গে বল করতে সবসময় ভালো লাগে। ও চাপ বজায় রাখে, বলে বৈচিত্র্য রয়েছে যা আপনি আগে থেকে কখনোই বুঝতে পারবেন না। আইপিএলে অভিষেক হওয়ার পর থেকেই প্রতিটি মহানিলামে তাকে ধরে রেখেছে কেকেআর। 177টি ম্যাচ খেলে 180টি উইকেট নিয়েছেন। নারায়ণের মতে কেকেআর এখন তার কাছে পরিবারের মতন। বলেছেন, আবার ফিরে ভালো লাগছে। কলকাতায় আসতে সবসময় ভালোবাসি। ক্রিকেটের কঠিনতম পর্যায়ে আইপিএল, প্রতি বছর কঠিন হচ্ছে, কোনো সহজ ম্যাচ নেই। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখন এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক, নিরপেক্ষ।